ঠিক আছে। তাহলে এবার আমি যদি ব্যাপারটা তোমার গানের জগৎটাকে দেখি, তাহলে 1990-এ তোমার কমার্স কলেজে ডিসেম্বরের প্রথম প্রোগ্রাম, সে সময় সচিদানন্দ স্যার তোমাকে গাইড করলেন, সাথে পেলে তোমার কিছু সমবয়সী বলা যেতে পারে, কিছু যারা খুব ভালো সঙ্গীত শিল্পী, একদম তাদের নিয়ে তোমার পথ চলা শুরু হলো, কমার্স কলেজ শেষ হলো। এবার তারপরে তোমার যখন ক্যারিয়ার গঠন শুরু হচ্ছে, তুমি ট্রেনিং এ যাচ্ছ, তখনও তুমি গানের চর্চা ছিলে? ওটা ছিলাম। আচ্ছা, প্র্যাকটিসটা করতে কোথায়? প্র্যাকটিসটা করতাম কি, আমার তো বাড়িতে রেস্ট্রিক্টেড, টেপ রেকর্ডার। তখন তোমরা কোন বাড়িতে থাকতে? এখানেই রহমান হাউসে থাকতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর গড়াল বাড়িতেও থাকতাম। আচ্ছা, যখন যেখানে মনে হতো। আচ্ছা। তো কেরানিপাড়ায় জয়ন্ত শাহ বাদন, আচ্ছা, ও আমাদের কমার্স কলেজের হয়ে ইউনিভার্সিটি টিমে খেলতো, খুব ভালো ক্রিকেটার ছিল। আচ্ছা। ও খেলাধুলার খুব আইডল একদম ছিল। তো ওর বাড়িতে একটা পাইনিয়রের টেপ রেকর্ডার ছিল। আচ্ছা। ফ্ল্যাট টেপ রেকর্ডার গুলো ওর দাদার ছিল। ও করতো কি, আমাকে নিয়ে যেত, তুই আয় আমার বাড়িতে, এখানে ক্যাসেট আমি এনে দিচ্ছি, গানটাকে লিখ, এই গানটা তোকে করতেই হবে। আচ্ছা। ওর এখান থেকে নিতাম, নিয়ে তারপর চর্চা শুরু হতো। তারপরে বললাম না, আমার মাঝে যেটা বলি নেই, 1998-এ ওই কোরাস টিম, বললাম না কোরাস টিম নিয়ে আমার একটা দুর্বলতা ছিল যে আমি এটা জলপাইগুড়িতে কিছু একটা করবো, কোয়ালিটি কোরাস টিম। উপরওয়ালার সহায় হয়েও গেল। আমি পিডি উমেন্স কলেজের কিছু নেই, আমার কমার্স কলেজের কিছু নেই, কারণ প্রতি বছর কালচারালের দায়িত্ব আমার ঘাড়েই থাকতো। মানে কোরাস টিম করতে করতে গানগুলো শুনলে না গায়ের লোম খাড়া হয়ে যেত, যে এতগুলো গলাতে এত সুন্দর আওয়াজ বেরোচ্ছে, তাহলে আমি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা মাথায় ঢুকে গেল যে আমি এতগুলো গলাকে দিয়ে আমি কিছু একটা করবো। তাহলে চলো, সব ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং করা শুরু হলো, ওরা রাজি হলো, হ্যাঁ রফিকুল দা আছি আমরা। তা একটা কোরাস টিম হলো। সেই টিমটাতে কয়েকজন মেয়ে একটু সুরের সমস্যা ছিল, ওদেরকে আমি মোটিভেট করতাম, যদি আজকের প্রোগ্রামটা ভালো হয় তোদেরকে কিন্তু আমি আইসক্রিম খাওয়াবো। আচ্ছা। টেস্টিতে, তখন টেস্টি শান্তি স্টোরস ছিল পাশেই। তাই হ্যাঁ তাহলে হবে, গান খুব ভালো হবে। এই করে 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 না মেয়েগুলো এমন টিউনিং হয়ে গেল, অল ইন্ডিয়া রেডিও মিউজিক থেকে একটা কম্পিটিশন অর্গানাইজ করলো। আচ্ছা। দেশ জুড়ে। আচ্ছা। তো সেটা ইস্টার্ন রিজিয়নে কলকাতা অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ির হয়ে আমরা করলাম। তাতে ন্যাশনাল লেভেলে আমার টিম সিলেক্ট হয়ে গেল বৃন্দগানে, মানে চ্যাম্পিয়ন হলাম। আচ্ছা, বৃন্দগান মানে কোরাস। আচ্ছা। রেডিওতে বৃন্দগানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সমবেত সঙ্গীত। কি গান গাইতে? দেশাত্মবোধক। আচ্ছা। তা এইবার সঙ্গে তো হ্যান্ডস থাকতো। হ্যাঁ, আচ্ছা, নিজস্ব আমাদের হ্যান্ডস, কিন্তু ওইখানে রেকর্ডিং খালি করা হতো। আচ্ছা। হ্যাঁ, শুধু হারমোনিয়াম। তো তারপরে ওই দলটার নাম কি ছিল? ঐকতান ইউথ কোয়ার। ঐকতান ইউথ কোয়ার আছে। তো 1998-এর মার্চে অল ইন্ডিয়া রেডিও, 8 মার্চ আমার মনে আছে, অল ইন্ডিয়া রেডিও গোয়ালিয়রে একটা ওখানে সেলিব্রেশন হবে। সেখানে অ্যাওয়ার্ড মানি, মোমেন্টোস টিমকে গিয়ে নিতে হবে, পারফরমেন্স দেখিয়ে, যে আমরা যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি স্টেটের, সেটা কিসের ভিত্তিতে হলো সেটা পারফরমেন্স করতে হবে। তারপরে ওরা আমাদেরকে ক্যাশ অ্যাওয়ার্ড আর একটা মোমেন্টো দেবে। তা 8 জনের টিম ছিল, ভালো কথা। তা আমি দুটো কিবোর্ড নিলাম, দেবাশিস দত্ত ময়নাগুড়ির আমার ব্লুজুম ফ্রেন্ড, ও কিবোর্ড বাজাতো আমার সঙ্গে, ওকে নিলাম। এইবার হচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেল, আমার দাদু মারা গেলেন। আচ্ছা। না যাকে এবার ওনার আমাদের শ্রাদ্ধ হয় না, কুল বলে, 5 দিন বা 7 দিনে একটা ওই শ্রাদ্ধের মতো অনুষ্ঠান হয়, সেটাতে এবার ওই ডেটটা পড়ে যাচ্ছে, আমি তখন আউট হয়ে যাবো। আচ্ছা। তা আমি তো বললাম, না আমি তো যাবো না, যে আমাকে মানুষ করেছে তার ইয়েতে আমি তো থাকতেই হবে। এবার আমি না যাওয়াতে ওরা কেউ যাবে না। আচ্ছা। এবং গার্ডিয়ানরাও তাই বলছে, না না না, এত বড় অ্যাচিভমেন্ট রফিকুলের জন্য হয়েছে, আর রফিকুলই যদি না যায় তাহলে এটা তোমাদের কোনো অধিকারই নেই যাওয়ার, গার্ডিয়ানরা এইভাবে বলছে। তো এই কথা শুনে আমি আমার বাবা মাকে বললাম যে এই ব্যাপার। তখন আমার মেশো, মাসি, বাবা, মা সবাই ডিসাইড করলো যে তোর জন্য এতগুলো বাচ্চা আনন্দ থেকে বিরত হবে, এত বড় একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে তুই যা, আমরা সামলে নেবো। তো মনটা তো মানে না যতই হোক, হ্যাঁ, কারণ আমার বাবা মার থেকে বেশি প্রিয় ছিল আমার নানা। তো যাই হোক গেলাম। এবার আরেকটা সমস্যা তৈরি হলো, কি কোনো গার্জিয়ান যাবে না, রফিকুল আছে আর কোনো চিন্তা নেই। এটা আমার জীবনে একটা খুব শ্রেষ্ঠ সময় সততার দিক দিয়ে, যে গার্জিয়ানরা আমাকে এতটা ভরসা করতো যে আমিও একটা ইয়াং ছেলে, মেয়েগুলোও ইয়াং, কিন্তু
তারা আমাকে এতটুকু ভরসা করছে যে রফিকুল আছে যেখানে, সেখানে আর কোনো চিন্তার কারণ নেই। তো আমি দেখলাম যে না, বাইরে যাবে কোথায়, এতগুলো ছেলে ঠেলে যাচ্ছে, কেউ গিটার বাজাবে, কেউ কিবোর্ড বাজাবে। দেবাশিস একমাত্র ম্যারিড ছিল, আর বাদ বাকি সবাই আনম্যারিড। তারপরে আমি আমার যে স্টাফ অফিসার সুমিত্র সেন ছিলেন, ওনার যে পিসি কৃষ্ণাদি সদর গার্লসের টিচার ছিলেন, আচ্ছা উনি ঘুরতে ভালোবাসেন, আর পিসি গেল পিসি তুমি চলো, উনি একবারে রাজি হয়ে গেলেন। আচ্ছা। নিজের গ্যাটের টাকা উনি টিকিট করে, তারপরে এদিকে ওনাকে দেখে আরো 2 জন তারপরে হলো, গেলাম আমরা গোয়ালিয়রে গেলাম, ফুল টিম, সঙ্গে মিউজিশিয়ান আমি অ্যাডিশনাল নিলাম, বিশ্বজিৎ ভদ্র গুই আজকে নেই, আজকের তারিখে। ওর যে পারকাশন বাজায় ওটাও কিন্তু আমার দান, তাই নাকি? ও বলছি ওটাও। বিশ্বজিৎ ভদ্র গেল, তৎকালীন সিএমওএস ঘোষ সাহেব ছিলেন, তার ছেলে আরম্ভিক ঘোষ, ও উৎসাহী হয়ে 2টা দামি দামি কিবোর্ড কিনে নিল। আচ্ছা ও যাবে আমাদের সঙ্গে, বাজাতে পারতো না তেমন। আচ্ছা। আমি চল তুই কিনেছিস, কর্ডস গুলো শিখিয়ে দেবো, সেগুলো তুই করবি শুধু। এবার টোটাল টিম গেলাম, খুব আনন্দ করে। আমি মেয়েদেরকে বলছিলাম ভাই তোরা যাই কর, রাস্তায় গলা যেন বসে না, আমরা পারফর্ম করতে যাচ্ছি। ফিরে আসার পথে তোরা যা ইচ্ছা তাই করিস, আমার কোনো রেস্ট্রিকশন থাকবে না, যাওয়ার সময় কিন্তু রেস্ট্রিকশন। আর মেয়েরা আমাকে বাবা বলে ডাকতো। আচ্ছা মানে এতটাই কড়া ছিলাম আমি, রিহার্সাল রুমে ঢুকে গেলে আর তখন আমি আর কোনো কিছু চিনি না, একদম মাস্টারমশাইদের মতো কড়াকড়ি। তো যাই হোক, তো গেলাম। এবার বিশ্বজিৎ ভদ্র বাজাতো ঢোলক, শশাঙ্ক আমার হাতে তৈরি। আচ্ছা ও শিখেছে টুকুন্দা বা অন্যান্যদের কাছ থেকে, কিন্তু কমার্শিয়াল লাইনে আমার হাতে তৈরি। হ্যাঁ, তো শশাঙ্ককে টিম লিডার বানালাম, যে তুই লিড তবলা বাজাবি, গুই বাজাবে, ঢোলক। আচ্ছা। আর উৎপল বড়ুয়া বলে একটা ময়নাগুড়ি ছিল, ও খুব ভালো গাইতো কিশোর কুমারের গান, ভালো ঢোলক বাজাতো, ওকে নিয়ে নিলাম। এইবার দেখি গুই লয় জ্ঞান একটু সমস্যা ছিল, গান খারাপ হয়ে যাচ্ছে, শশাঙ্ক রেগে যাচ্ছে। তারপর নাই গুই, কালকে থেকে তুই পারকাশন বাজাবি। ও না আমার উপর খুব রেগে গেল, হ্যাঁ আমি ঢোলক প্লেয়ার, আমি পারকাশন বাজাবো। আমি যেটা বলছি, এই টিমে থাকতে গেলে ওটাই করতে হবে, আমি যা বলবো তার বাইরে আর কেউ কথা বলবে না, যদি টিমটাকে দাঁড় করানো। আর আমার একটা সবসময় একটা জিনিস মাথায় খেলে, যে জলপাইগুড়িতে এই জিনিসটা আছে আর কোথাও নেই, আমি যে ওই রকম কিছু আইডেন্টিটি তৈরি করার একটা চেষ্টা সবসময় কাজ করে আমার মাথায়, যে জলপাইগুড়িতেই আছে আর এই সেকেন্ড আর কোথাও নেই। এই করতে গিয়ে তারপরে ও শুনলো আমার কথা। তো গুই মারা যাওয়ার আগে একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, একটা স্কুলের প্রোগ্রামে, সরস্বতী পুজোতে। ফেরার ক্রমে গুইকে আমি বলছি, গুই তোর মনে আছে তুই কত রেগে গিয়েছিলি আমার উপরে? আজকে জলপাইগুড়িতে কিন্তু বিশ্বজিৎ ভদ্রকে কেউ ঢোলক প্লেয়ার হিসেবে চেনে না, জলপাইগুড়িতে ওয়ান এন্ড অনলি পারকাশন প্লেয়ার। ওনা তখন মুচকি হাসছে মাথা নিচু করে, হ্যাঁ করে খাচ্ছিস তো তুই, তখন কিরকম রেগেছিলি আমার উপরে মনে আছে? আর তুই যদি সেই দিন রাগটা দেখিয়ে বেরিয়ে যেতি, তাহলে মনে হয় আজকের এই আইডেন্টিটিটা। প্রোগ্রাম কেমন হলো? ওইখানে প্রোগ্রামে গেলাম, গোয়ালিয়র চেম্বার অফ কমার্স। আমার না, যেহেতু ক্লাসিক্যাল টাচটা আমার নেই, আমি গোয়ালিয়র যে একটা ক্লাসিক্যাল ঘরানার জায়গা আমার ধারণা নেই। ওইখানে গেলাম, গোয়ালিয়র চেম্বার অফ কমার্সে আমাদের প্রোগ্রাম হবে। সকালে অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি গোয়ালিয়রে ডাকলো ওখানে রিহার্সালের জন্য। ওরা আমাদের গান টান, বাংলা গান শুনে ওরা পাত্তাই দিচ্ছে না আমাদের। আচ্ছা, বলে আপ লোগ বাংলা গানা গাएंगे, यहाँ पर বাংলা তো कोई नहीं सुनता है। তখন আমি না একটু বিরক্ত হলাম, আমি বললাম স্যার हम वेस्ट बंगाल को रिप्रेजेंट कर रहे हैं, तो हमारा नेचुरली बांग्ला ही गाना होगा। बोले ऐसे कैसे है? नहीं, हिंदी गाना सुनेंगे तो हम सुना देंगे, सारे जहां से अच्छा, आओ बच्चों तुम्हें दिखाएं, ये सब गाना हम रेडी है, हमारा सुना देंगे आपको। बोले ये तो कैसेट में, মানে ওরা টোটালি নেগেটিভ। আচ্ছা ওরা জম্মু কাশ্মীর থেকে একটি মেয়ে এসেছিল, খুব ভালো গজল শিল্পী, তাকে নিয়ে ওরা ব্যস্ত। আচ্ছা, ওইখানে একজন প্রোগ্রাম এক্সিকিউটিভ তখন আমাদের ফেভারে কথা বলা শুরু করলো। এটা গেল একটা পার্ট, ওইটা পার করলাম। এইবার ওখানে প্রোগ্রাম এক্সিকিউটিভ বলছে না, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট হবে না, অ্যালাউড না। আমাদের শিল্পী এরা বি গ্রেড, বি হাই গ্রেড আছে, এরা অনেক উঁচু দরের শিল্পী, এদের সঙ্গে স্যার সরি। আমি একদম অ্যাপ্লিকেশন, রিটেন অ্যাপ্লিকেশন করলাম, লাল কালি দিয়ে আন্ডারলাইন করলাম যে আপনার বি হাই গ্রেড, বি গ্রেড যাই থাক, আমার কোনো সমস্যা নেই তাতে, কিন্তু আমার শিল্পীরা তাদের সাথে গাইবে না, কারণ অঙ্কের হিসাব এটা। আমার শিল্পীরা কি গাইবে তারা জানে না, তারা কি বাজাবে আমার শিল্পীরা, কোঅর্ডিনেশনের টোটাল অভাব হবে। আমি আমার বদনাম করতে রাজি নই, আমাকে আমার অ্যাওয়ার্ড মানি দিয়ে দেওয়া হোক, আমার অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হোক, আমি পারফরমেন্স না করে খুব খুশি হয়ে চলে যাব, কিন্তু বদনাম কিনতে রাজি নই। ওয়েস্ট বেঙ্গল থেকে এসে আমি আমার জায়গায় রিজিট। এবার এসডির সঙ্গে তো আমাকে দেখা করতেও দিচ্ছে না।
আধা ঘন্টা পরে মন মরা হয়ে বসে আছি যে এতগুলো ইনস্ট্রুমেন্ট, ও দুইটা কিবোর্ড কিনলো, দেবাশিস আসলো নিজের গ্যাটের টাকা খরচা করে, এরা বাজাতে পারবে না। অজয় অজয় মুক্তান ভোর একাডেমির প্রিন্সিপাল, আচ্ছা। ও গিটারে ছিল। তাই এতগুলো মিউজিশিয়ান সব বাদ পড়ে যাবে, আর ওরা তাহলে গাইবে কি করে? না, আমি দেবাশিসকে বললাম, দেবাশিস আমি কিন্তু প্রোগ্রাম করতে দেব না, কারণ বদনাম হয়ে যাবো আমরা। কারণ আমার টিমের সেট আপ, আমাদের সব মিলবে না। কোঅর্ডিনেশন পুরা, ওদের সাথে পারবে না ওরা গাইতে, আর ওরা কি বাজাবে এরা কি গাইবে, টোটালি একটা ক্যাওয়াস হয়ে যাবে, বদনাম হয়ে যাবো আমরা। তারপরে তখন এসডি আমাকে আধা ঘন্টা পরে ডাকলো, मिस्टर इस्लाम आप इतना एंग्री हो गए? अरे सर एंग्री नहीं, ये प्रैक्टिकल प्रॉब्लम है। आपका म्यूजिशियन को मैं छोटा नहीं कर रहा हूँ, वो बी हाई ग्रेड है सर, मैं मानता हूँ उनका ये प्रोफेशन है, उनका एक ग्रेड के हिसाब से आप लोग एंट्री देते हैं, वो ठीक है, लेकिन ये जो हमारे बच्चे लोग गाएंगे इनके साथ कॉम्बिनेशन भी तो होना चाहिए ना। ये क्या गाएंगे उनको पता नहीं है, वो क्या बजाएंगे इनको पता नहीं है, कैसे फिर वो गाना प्रोडक्शन होगा प्रॉपर्ली, आप मेरे को प्रैक्टिकली बताइए। উনি না ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝলেন যে হ্যাঁ একটা প্রবলেম তো আছে। তখন উনি বললেন, देखिए कभी ऐसा हमने किया नहीं है ऑल इंडिया रेडियो में, मैं पहली बार आपको अलाउ कर रहा हूँ, साहब अलाउ कीजिए, जिम्मेदारी मेरा है। ভালো কথা। এবার গেছি, ওইখানে গিয়ে দেখি না সব বড় বড় ওস্তাদ লোকজন বসে আছে, আচ্ছা। কেউ লিরিসিস্ট, কেউ সং রাইটার, কেউ এই ওই। হ্যাঁ, আমি না আমার হাত পা কাঁপতেছে আমার এরকম। হ্যাঁ, ওই দেখে আমি মেঘলাকে, বাবু তোদের কাছে হাত জোর করে অনুরোধ, প্রাণ খুলে গাইবি। আর আমরা না একটা ভারত আমার ভারতবর্ষ একটা গান আছে না, ওই সাউন্ড সেটিং এর জন্য একটা হামিং ওটা আমরা তৈরি করেছিলাম। সেই হামিংটা যেই ওরা মানে 9টা গলা এই যে ছাড়লো, অজয় গিটারে ঝ্রাং মারলো, আর তবলা ধরে নিল, ধরে নিল বিট, মানে পিন ড্রপ সাইলেন্স। এবার সাউন্ড অপারেটর, আমি ওকে বলেছি ভাই একটু মিক্সিং করে দিও সাউন্ডটাকে যাতে এফেক্ট, স্টিরিও এফেক্ট আসে। বলে দেখিয়ে সাহেব জো হ্যাঁ ওই চলেগা। ও পাত্তা দিল না আমাকে, তো মনটা খারাপ হয়ে যায় না। তা আমি মেয়েদেরকে বুঝতে দিচ্ছি না এদিকে যে এত প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, কারণ ওদের মোরাল ডাউন হয়ে গেলে গানটা ভালো হবে না। গুইকে বলছি, গুই প্রাণ খুলে বাজাবি। 3টা গানের স্লট দিয়েছিল আমাদেরকে। তারপরে যেই এই যে মানে খাপে খাপে গানগুলো মিলিয়ে দিচ্ছে তালের মধ্যে, ওই দেখে না সাউন্ড অপারেটর, আমি ওই কোনায়, সাউন্ড অপারেটর এই কোনায়, মাঝখানে স্টেজ, আমাকে इशारा করছে इधर आइए। আমি বললাম हाँ भैया बोलो। क्या चाहिए आपको? मैंने कुछ नहीं चाहिए, आप जस्ट 3 चैनल को मिक्सिंग कर दो और कुछ नहीं चाहिए, आउटपुट प्रॉपर आना चाहिए, मॉनिटर प्रॉपर दो। তারপরে মানে বিশ্বাস করবার না, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আমার এখনো। হ্যাঁ, কি গাইলো। বান এসেছে মরা গাঙ্গে, আমি গানটাকে সিলেক্ট করেছি, মানে ঢোলকের একটা খেল আছে, মুখরা আছে, গুই বাজিয়েছিল ওই গানটাতে। এসডিও কে আলাদাভাবে স্টেজে ডেকে মানে কমেন্ডেশন ওকে করেছে, হ্যাঁ, যে ওর এত সুন্দর পারফরমেন্স, আপনারা এত কোয়ালিটি দেখে, আপনাদের চেহারা দেখে মনে হয় না এত বড় শিল্পী আপনারা। বাচ্চা সবাই তো বাচ্চা, তো রোগা পাতলা চেহারা, কালো গ্যাসের রুগীর মতন একদম। হ্যাঁ, কিন্তু এদের যে আউটপুট, মেয়েগুলো প্রাণ খুলে যেমন গাচ্ছে, গিটার অজয় তো মুখ টুক ব্যাকা করে বাজাচ্ছে একদম, মানে হ্যাঁ, মানে ওরা ভাবতে পারেনি যে এরা এত কোয়ালিটি মিউজিশিয়ান। ওকে স্টেজে আলাদাভাবে গুইকে ডেকে ওকে সম্বর্ধনা দিয়েছে ওখানে, যে আপনি ক্যা বাজায়া হ্যায়। তারপরে যখন নামলাম ওখানে অটোগ্রাফ কালচার, তখন হ্যাঁ ও বলছে কাহা সে আয়া, তো অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি কথাটা হয়েছে। ওখানে জলপাইগুড়ি হাকিমপাড়ার এক ভদ্রমহিলা পাওয়া গেল, উনি স্টেট ব্যাংকে ওখানে চাকরি করেন, প্রবাসী। তো পিসিকে জিজ্ঞেস করছে আপনারা শিলিগুড়িতে কোথায় থাকেন? বলেন না না আমরা শিলিগুড়ি না, আমরা জলপাইগুড়ি। আরে আমি তো জলপাইগুড়ি, কোথায় বাড়ি? হাকিমপাড়া। সে কি ব্যাপার স্যাপার। হ্যাঁ, তারপরে ওখানে ওস্তাদ লোকজন সব, তারপরে ওরা হলো। এইবার সমস্যা আরেকটা পরের দিন হলো, পরের দিন আমাদের ট্রেন বিকালবেলা, ছাপড়া মেল ধরবো আমরা। এবার নোট দিয়ে দিয়েছে, এবার সবার টাকা শেষ হয়ে গেছে। রবি চক্রবর্তী কাকু ছিলেন, ওনার মেয়ে শ্রীতমা, ওর শ্বাসের সমস্যা ছিল, একটু শ্বাসকষ্ট, রাত্রে ওর শ্বাসকষ্ট, ওকে নিয়ে আমরা পাগল, কোথায় হসপিটাল, কোথায় যাবো কি বুঝতে পারছি না। ওকে সুস্থ করা হলো। পরের দিন অতগুলো নোট, তারপরে ওরা বললো যে আপনারা এক কাজ করেন, স্টেট ব্যাংকে চলে যান। তখন তো ম্যানুয়াল অপারেশন হতো, স্টেট ব্যাংক অনেকটা পথ, এখান থেকে ধরো মনে করো হচ্ছে 73 মোট, এতটা হবে। আর কি রাশ, 3 চাকার অটো চলতো ওখানে সময়, বড় বড় অটো, ওগুলোতে গেলাম। ওখানে তখন 12টার সময় স্ক্রল বন্ধ হয়ে যায়। গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্টের কাছে, আর যেহেতু আমি এনসিসি করা ছিল না, স্মার্ট ছিলাম পুরো একদম, কথাবার্তার দিক দিয়ে সব। স্যার गवर्नमेंट अकाउंटेंट कहाँ है? वो आ रहा है। सर मैं एक रिक्वेस्ट लेके आया हूँ आपके पास,
सर हम वेस्ट बंगाल से हैं, आर्टिस्ट हैं हम, ऑल इंडिया रेडियो में कल हमारा प्रोग्राम, चेंबर ऑफ कॉमर्स। हाँ सर, वो मना छिलो আচ্ছা भद्र আচ্ছা क्या प्रॉब्लम? बोले सर मेरे को चेंजेस चाहिए, ये बड़े नोट है सर हमको। कोई बात नहीं, मैं कर देता हूँ। ও আবার খোলালো, ট্রেজারি খুলিয়ে ওখান থেকে আমার যা যা ডিনোমিনেশনস দরকার, আর দেখো কত কোঅপারেটিভ, কত পজিটিভ এরা। এটা যদি আমাদের ওখানে তো না না বন্ধ হয়ে গেছে, এখন হবে না। তো এই করে এই দলটা কতদিন চললো? এটা 90 আর্ট গ্যালারির ওপেনিং হলো হুম। 99-এ ডিসেম্বর সম্ভবত, 98 কি 99-এ। আচ্ছা ওখানে কল্যাণ সেন বরাট এসেছিল, উনিও আমাদেরকে বাজালেন আচ্ছা ওইখানে। যেহেতু আমরা অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশন হয়েছে, তো আমাদের স্টাফ আর্টিস্ট ছিলাম। আচ্ছা অল ইন্ডিয়া রেডিও বছরে 2টা রেকর্ডিং ওখানে হতো, আর তথ্য সংস্কৃতির স্টাফ আর্টিস্ট আমরা এখানে রেগুলার আমাদের সরকারি প্রোগ্রামগুলো করতে হবে। এখন যেমন ঢালাও যে কেউ গাইতে পারে, অডিশন দিয়ে হয়ে যায়, কিন্তু তখন এই জিনিসগুলো ছিল না। হ্যাঁ, এখন তো নাম টাম লেখানোর ব্যাপার, অডিশন দিয়ে নাম টাম, ওই তখন হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর যে স্টাফ আর্টিস্ট, সে এখানকার স্টাফ আর্টিস্ট, আচ্ছা এরকম ছিল। আর তখন রেগুলার প্রোগ্রাম তো তিস্তা গঙ্গা উৎসব ওপেনিং হয়েছিল। না এই তোমার এই কয়ার দলটা কতদিন থাকলো? ওই তো 99 আর্ট গ্যালারি প্রোগ্রাম লাস্ট। তারপরে আমি আমার বিয়ে হলো, হ্যাঁ আচ্ছা। 99 ডিসেম্বর আমার বিয়ে হলো, আমি চলে গেলাম। শশাঙ্কর উপরে দায়িত্ব দিলাম যে তুই প্র্যাকটিসটা রেগুলার করাবি, আমি আসবো, এসে ফাইনাল গুলো আমি দেখবো। ওর বাবা মারা গেল, আচ্ছা আচ্ছা তারপর ও সময় দিতে পারলো না। এই করে তারপর মেয়েগুলো বড় হয়ে গেল, ততদিনে বিয়ে ঠিয়ে সবার হয়ে গেল যে যার মতন। তারপর কিন্তু টিমটা আমি খুব মিস করি ওই টিমটাকে, এবং এবং আমি আমার মনে আছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেতাম, অনেকে বলতো, ঐক্যতান ওই ইউথ কয়ার, ঐক্যতান ইউথ কয়ার হ্যাঁ জবে। জলপাইগুড়ি। 9টা মেয়ে, 9টা অ্যাসেট ছিল আমার। আচ্ছা ওরা সবসময় ফিমেল সিঙ্গার? হ্যাঁ ফিমেল সিঙ্গার, আর শশাঙ্ক ছিল তবলা। তুমি ওখানে গাইতে না? না, আমি লিড করতাম। Lead করতে। টেকনিক্যাল ব্যাপারগুলো, আচ্ছা। অর্কেস্ট্রেশন, এটা টোটালটা ম্যানেজ, কোনটা কিরকম মিউজিক হবে, কোনটাতে কি লেভেল চলবে। মাঝে সাঝে আমি কিবোর্ড যদি পাইতাম তখন আমি কিবোর্ড ধরতাম। হ্যাঁ, তো এই ছিল আমার। আরো মজার ব্যাপার, কোরাস গানে না মাইকটা কিভাবে সেটিং হবে, জলপাইগুড়িতে কোনো অপারেটর জানতো না। আচ্ছা এগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে, আমি না দিন রাত, আমার এটাই ছিল ধ্যান জ্ঞান তখন। আচ্ছা। চাকরি একটা চেষ্টা, আর গান বাজনার এটাকে আমার টিমটাকে কি করে আমি জলপাইগুড়িতে ওয়ান অ্যান্ড অনলি, এই জায়গাটা আমি টার্গেট ছিল। তো আমি তখন দেখলাম যে একটা মাইক্রোফোন আমরা যদি এভাবে নিই, তাহলে এই পাশে একটা ভোকাল দিই, এই পাশে একটা ভোকাল দিই, আর মাঝখানে একটা, তিনজন একটা সুন্দরভাবে ক্যাচ করবে। আমরা মাইক নিয়ে এসে এক্সপেরিমেন্ট করে রেকর্ডিং করে দেখলাম, হ্যাঁ সুন্দর নিচ্ছে, কিন্তু যখন লাইন করে মাইক দিয়ে দিচ্ছি তখন গান ভালো হচ্ছে না। তখন কারো গলা বেশি আসছে, কারো গলা কম আসছে। আর ডিস্টেন্সটা মেনটেন করতাম, যে সামনে আছে একটু দূরে থাকবে, যে কাছে আছে সাইডে আছে তারা কাছাকাছি থাকবে, তাহলে প্রপার সাউন্ড ব্যালেন্স হবে। ক্যাপাদা, হ্যাঁ তুই কি করিস, তুমি করো না বাবা। মানে একটা মাইকের হ্যাঁ। মধ্যে তিনটা মাইক? হ্যাঁ, এই যে মাইক্রোফোনটা, হ্যাঁ এই পাশে একজন সিঙ্গার দাঁড়ালো, হ্যাঁ এই পাশে একজন সিঙ্গার আচ্ছা, দাঁড়ালো, একটা- সামনে একটা, মানে একটা একটা মাইক্রোফোনে তিনজন, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। 2জন অথবা 3জন। আচ্ছা আচ্ছা তো 3জন দিলে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা তা আমরা টেস্ট করতাম, আমরা তো রিহার্সাল রুমে এগুলো মাইক এনে ভাড়া পয়সা, গ্যাটের টাকা দিয়ে পয়সা দিয়ে আমরা মাইক নিয়ে এসে রীতিমতো এগুলো রিহার্সাল করে রেকর্ডিং করতাম, দেখতাম যে ঠিক হচ্ছে কিনা। দেখলাম এক্সপেরিমেন্টটা কাজে লেগে গেল, ইমপ্লিমেন্ট করে দিলাম। ক্যাপাদা রাজি হয় না, বলে না ওর ঝামেলা অনেক, এই সেই এই, মানে করো না, আমি আছি তো, তোমার করো না, আমার তো গানটা ভালো করতে হবে। বুঝিয়ে 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 তারপরে ক্যাপাদা বুঝলো, তখন রেকর্ডিং শুনে ক্যাপাদা বলে হ্যাঁ জিনিসটা তো খারাপ না। তারপরে এখন সমস্ত সাউন্ড অপারেটর ওইভাবেই করে। ওই সিস্টেমটা হ্যাঁ, এইরকম ব্যাপারগুলো ছিল। দেখো গান আমি যতই ভালো গাই, আমি টেকনিক্যাল জিনিসগুলো যদি না আমার জানলে জানা পরে না থাকে মুশকিল। না, গানটা ভালো হবে না। তো এই জিনিসগুলো তো বুঝতে হবে। তো ওই টিমটা আমার খুব মিস করি।